তিনি গ্রামাফোন গার্ল, তিনি ডান্সিং গার্ল, তিনি ছিলেন একজন ভারতীয় গায়িকা, নৃত্যশিল্পী। কিন্তু এই শিল্পী তৎকালীন সমাজে বাইজি নামেই পরিচিতি পেয়েছিলেন। ভদ্র সমাজ তার শিল্পী সত্তার প্রশংসা মনে মনে করলেও লোকসমক্ষে দৃঢ় কণ্ঠে তা বলার সৎ সাহস ছিল না। তার সম্পূর্ণ জীবন কাহিনী কোনো চিত্রনাট্যের থেকে কম নয়। তিনি হলেন গওহর জান। ব্রিটিশ ভারতের উত্তরপ্রদেশের আজমগড়ে আর্মেনিয়ান বংশোদ্ভূত পরিবারে জন্মের সময়ের নাম ছিল এলিন অ্যাঞ্জেলিনা ইওয়ার্ড। পিতামহ ছিলেন ব্রিটিশ এবং মাতামহ ছিলেন ভারতীয়। তাদের মেয়ে ভিক্টোরিয়া ছোট থেকেই নাচে গানে পারদর্শী। তার বিয়ে হলো শুষ্ক বরফ কারখানার ইঞ্জিনিয়ার উইলিয়াম ইওয়ার্ডের সাথে। ইওয়ার্ড ছিলেন আমেরিকান ইহুদি। আসলে এইরকম একটা বিয়ে টিকে থাকারই কথা, কিন্তু না, ভাগ্যদেবতা হয়তোবা কিছু অন্যরকমই তৈরি করে রেখেছিলেন, আর সেই জন্যই বিয়ে টিকল না, হয়ে গেল ডিভোর্স। এদিকে তাদের রয়েছে একটি কন্যা সন্তান যার নাম অ্যাঞ্জেলিনা ইওয়ার্ড। ছোট্ট অ্যাঞ্জেলিনাকে নিয়ে তার মা কষ্টের মধ্যেই পড়লেন। এরপর তার আলাপ হয় এক মুসলিম খুরশিদের সঙ্গে এবং তারা বেনারসে চলে আসেন। তারপর ধর্ম পরিবর্তন করেন, তাকে বিয়ে করে মেয়ের নাম রাখলেন গওহর জান আর নিজে নাম রাখলেন বড়ি মলকা জান। বড়ি মলকা জান তার নাম এই কারণেই হয়েছিল কারণ সেই সময় আরও দুজন মলকা জান সেখানে ছিলেন এবং এই গওহর জানের মা ছিলেন তাদের থেকে বয়সের দিক থেকে বড়, সেজন্য নাম রাখলেন বড়ি মলকা জান। সঙ্গীত ও কত্থকে পারদর্শী ছিলেন মলকা জান। বেনারসে বাইজি পাড়ায় তার খ্যাতি ছড়িয়ে পড়তে সময় লাগেনি। 1883 সালে মেয়েকে নিয়ে কলকাতায় চলে আসেন মলকা জান। মেটিয়াবুরুজে নবাব ওয়াজেদ আলী শাহের দরবারে পাকাপাকি জায়গা করে নেন। কলকাতাতেই সঙ্গীত নৃত্যের হাতে খড়ি গওহরের। ক্লাসিক্যাল, হিন্দুস্তানি মিউজিক, কত্থকে তালিম নেন তিনি। ধ্রুপদী নৃত্য, বাংলা কীর্তনও শেখেন। রবীন্দ্রসঙ্গীতও শিখেছিলেন গওহর জান। আবার হামদম ছদ্মনামে লিখতেন গজল। 1887 সালে দ্বারভাঙা রাজের দরবারে প্রথম আত্মপ্রকাশ করেন গওহর। বেনারসেও দীর্ঘদিন প্রশিক্ষণ নেন। 13 বছর বয়সে তিনি নির্যাতনের শিকার হয়েছিলেন, কিন্তু তাতে তিনি ভেঙে পড়েননি, বরং 1896 সালে প্রথমবার কলকাতায় অনুষ্ঠান করেন গওহর। তার সম্পর্কে বহু কথা কাহিনী প্রচলিত রয়েছে। শোনা যায় একবার জোড়াসাঁকোর মল্লিক বাড়ির জমিদার গোবিন্দরাম মল্লিক এক অনুষ্ঠানে গওহরকে চ্যালেঞ্জ জানান। জমিদারের নিমন্ত্রিতদের তালিকায় সেদিন ছিলেন বাঙালি, পাঞ্জাবি, মারোয়ারি, ইংরেজি ভাষাভাষীর অতিথিরা। গৃহকর্তা অনুরোধ করলেন অতিথিদের ভাষা অনুযায়ী গওহর যেন তাদের আলাদা আলাদা গান শোনান। বহুমূল্য অলঙ্কারে সুসজ্জিত গওহর আসর থেকে প্রাঙ্গণে নেমে এলেন। যেদিকে সাহেবরা বসেছিলেন সেখানে গিয়ে কর্নিশ করে ধরলেন ইংরেজি গান, এরপর পাঞ্জাবি, এভাবে একে একে সমস্ত ভাষায় গান গেয়ে শেষে মুগ্ধ করলেন বাঙালি শ্রোতাদের। সে যুগ স্বাধীনতা সংগ্রামের যুগ, প্রতিবাদের যুগ। মহাত্মা গান্ধীর কোনো এক কর্মসচিব গওহরকে চিঠি লিখলেন। সেখানে গান্ধীর পক্ষ থেকে গওহরকে স্বদেশী আন্দোলনের এক সভায় গান গাওয়ার নিমন্ত্রণ জানানো হয়। তিনি সেই নিমন্ত্রণ গ্রহণ করলেন। আগেই কথা ছিল সংগৃহীত অর্থ স্বদেশী আন্দোলনের জন্য যেন দান করা হয়। গওহর ইচ্ছে প্রকাশ করলেন যেন সেই অনুষ্ঠানে গান্ধীজি উপস্থিত থাকেন, কিন্তু না, সেই অনুষ্ঠানে গান্ধীজি উপস্থিত ছিলেন না। তাই গওহর আশাহত হলেন। গওহর অর্ধেক টাকাটাই উদ্যোক্তাদের দিয়ে দিলেন। তাকে যখন জিজ্ঞাসা করা হলো তিনি অর্ধেক টাকা দিচ্ছেন কেন, তিনি জানালেন কারণ তার কথাও অর্ধেকটাই রাখা হয়েছিল। এমন ছিল তার ব্যক্তিত্ব। সমাজের ঠাট্টা অবহেলার পাশাপাশি ভালোবাসার টানে একটু একটু করে নিজেকে তখন ফুরিয়ে ফেলতে বসেছেন গওহর। একের পর এক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, সংসার করতে চেয়েছিলেন, কিন্তু জুটেছিল শুধুই বিশ্বাসঘাতকতা। ভালোবাসার যে মানুষটির সঙ্গে গওহর বারাণসীতে চলে এসেছিলেন সেই ছগনলালজির সঙ্গে সম্পর্ক তখন ভাঙনের মুখে। ছগনলাল খুব যত্ন করেই গওহরকে বারাণসীতে রেখেছিলেন। প্রায় 2 বছর তারা একসঙ্গে থাকেন। প্রতিশ্রুতি মতো মলকা জানকে প্রতি মাসে 500 টাকা করে পাঠাতেন।
কিন্তু একদিন তিনি আচমকাই বিয়ে করে নেন অন্য একটি মেয়েকে। জানিয়ে দেন স্ত্রী পছন্দ না করলে গওহরের সঙ্গে এই সম্পর্ক টিকে রাখা সম্ভব না। গওহরের হৃদয় ভাঙে। ছাগানের অর্থ নয়, ভালোবাসার টানেই তিনি চলে গিয়েছিলেন বেনারসে। এরপর 1891 সালে আবার ফিরে আসেন কলকাতায়। বুঝতে পারেন ধনী ব্যক্তিদের কাছে বাইজিদা শুধুই আমোদের বস্তু। জীবনে বহু পুরুষ এলেও অমৃত কেশব নায়ক ছিলেন তার প্রাণের পুরুষ। অমৃত লিখতেন এবং গওহর সেই গানে সুর দিতেন। মুম্বাইয়ে সেই সূত্রেই বেশ কিছুদিন ছিলেন। হয়তো তাদের বিয়ে হতে পারত, কিন্তু তার আগেই অমৃত মারা যান। তিনি বেশ কিছুদিন গান বাজনা থেকে দূরে থাকলেন। সুরে তার মন লাগত না। মালকাজান তাকে বহুবার বোঝালেন এবং তিনি জানালেন যে সুরের মধ্য দিয়েই তার মুক্তি, সেখানেই তার শান্তি। এরপর গওহর আবার মন দিলেন রেওয়াজে। শ্রীকৃষ্ণকে নিয়ে লেখা গানে নিজেকে অন্য পর্যায়ে নিয়ে যেতেন। তার গাওয়া মালকোষের ভজন কৃষ্ণ মাধো শ্যাম সারা দেশে অসম্ভব জনপ্রিয় ছিল। সেই সময় বাজারে 1 ভরি সোনার দাম ছিল 20 টাকা। একটি গান গাইতে তিনি নিতেন 3000 টাকা পারিশ্রমিক। খুব স্বাভাবিকভাবেই পুরুষতান্ত্রিক সমাজে এ যেন কিছুতেই মেনে নেওয়া যায় না। সেজন্য গওহরজানকে নিয়ে বহু ঠাট্টা তামাশা চলত। তাকে ছোট দেখিয়ে অনেক ধরনের গানও তখন রচনা করা হতো এবং বাজারে প্রচলিত ছিল। কিন্তু গওহরজান ছিল অন্য ধরনের মানুষ, অন্য ধরনের ব্যক্তিত্বের মহিলা। সেই যুগে গওহর পোষা বেড়ালের বিয়েতে নাকি 1200 টাকা ব্যয় করেছিলেন। বেড়ালের সন্তান হয়েছিল বলে 20,000 টাকা ব্যয় করে গোটা শহরকে আপ্যায়ন করেছিলেন এই বিত্তশালী বাইজি। সেকালে নিয়ম ছিল গভর্নর জেনারেল ও কোনো বড় রাজ্যের রাজা বা নবাব পরিবারের সদস্য ছাড়া কেউ কলকাতায় 4 ঘোড়ার গাড়িতে চেপে ঘুরতে পারবে না। গওহরজান 4টি সাদা আরবি ঘোড়া অর্ডার দিয়ে আনান এবং তিনি সেই গাড়িতে চেপেই ইডেন গার্ডেন্স হয়ে রাজভবনের সামনে দিয়ে গঙ্গার ধারে হাওয়া খেতে যেতেন। একবার স্বয়ং গভর্নর জেনারেলের গাড়ি তার সামনে এসে পড়ে। এমন রাজকীয় গাড়ি ঠাঁট বার দেখে কোনো বড় রাজার গাড়ি মনে করে টুপি খুলে সেলাম করেন, কিন্তু পরে জানতে পারেন সেটি এক তবায়েফের গাড়ি। রাগে তিনি 1000 টাকা জরিমানা করলেন, কিন্তু গওহরজান সেই টাকা তো দিলেনই, বরং প্রায় রোজ দিনই এই ঘোড়ার গাড়ি চেপেই তিনি গঙ্গার ধারে হাওয়া খেতে যেতেন এবং যেই টাকা তার জন্য জরিমানা ধার্য করা হয়েছিল সেই টাকাও তিনি অগ্রিম দিয়ে দিতেন। এই ছিল তার রাজকীয় ব্যক্তিত্ব। তার মধ্যে এক বিশেষ গুণ ছিল, তিনি দর্শকদের রুচি বুঝতেন। এক অনুষ্ঠানে মালকাজানও রয়েছেন, না তার মা মালকাজান নয়, আগ্রার মালকাজান, আর সেখানে তিনিও রয়েছেন। মালকাজান প্রথমেই ধ্রুপদী গান গাইলেন এবং তার সুর ও মূর্ছনায় পুরো হল ঘর ভরে গেল, কিন্তু না, দর্শকদের মন সেইভাবে তিনি কাটতে পারলেন না এবং গওহরজান পর্দার আড়াল থেকে সেই সমস্তটাই দেখছিলেন। বুঝতে পারলেন দর্শকদের এখানে কি চাই। স্টেজে গিয়ে গওহরজান ধরলেন উর্দুতে গজল, আর সেই গজল শুনে চতুর্দিকে বাহ বাহ শব্দধ্বনি উচ্চারিত হতে থাকলো। এইভাবেই প্রত্যেকের রুচি অনুযায়ী গওহরজান কিন্তু নিজেকে তুলে ধরতেন বিভিন্ন অনুষ্ঠানে। জানা যায় তিনি যখন রেকর্ড করতে যেতেন গান, তখন আলাদা আলাদা ড্রেস পরে যেতেন, তার সঙ্গে মানানসই অলংকার। তার কথা, তার চাল চলনের মধ্যেই ছিল এক রাজকীয়তা। তিনি যখন অনুষ্ঠানে যেতেন তার সেই গয়না, তার সেই পোশাক সকলকে মুগ্ধ করত। এইভাবেই তিনি নিজেকে তুলে ধরেছিলেন প্রত্যেকটি মানুষের কাছে। তিনি স্বপ্নময়ী, তিনি মোহময়ীর থেকে কোনো অংশে কম ছিল না। কিন্তু এই মোহময়ী শিল্পীরই শেষ পরিণতি হয়েছিল অত্যন্ত করুণ। প্রায় শেষ বয়সে তিনি 20 বছরের ছোট সেক্রেটারিকে বিয়ে করেন এবং তারপর তিনি ষড়যন্ত্রের শিকার হন। তার প্রায় সম্পত্তি কোর্ট কেস ইত্যাদিতে চলে যায়। তার সঙ্গে করা হয় অনেক ধরনের বিশ্বাসঘাতকতা। তিনি চরমভাবে আশাহত হন, মর্মাহত হন। শেষ জীবনে তিনি পৌঁছে যান মহীশূরের রাজদরবারে। মাত্র 500 টাকা বেতনে তিনি সভা গায়িকা হিসেবে যোগ দেন
যেই মানুষটি প্রায় 20,000 টাকা খরচা করে বেড়ালের বিয়ে কিংবা বেড়ালের সন্তান হয়েছে বলে সকল মানুষকে খাওয়াতেন, সেই মানুষটিই কিন্তু এক টাকার জন্য নিজের বন্দিশ বিক্রি করেছেন এবং শেষ পর্যন্ত কয়েকদিনের জ্বরে তার জীবন শেষ হয়। সারা জীবনে তিনি অনেক প্রশংসা কুড়িয়েছেন, অনেক ঠাট্টা তামাশা কুড়িয়েছেন, কিন্তু তিনি শিল্পী এবং তিনি নিজের সমস্ত জীবনটাই শিল্পের কাছে উৎসর্গ করে দিয়েছিলেন। এইভাবেই শেষ হয় মিস গওহর জান কলকাতাওয়ালির জীবন। আজ নাখোদা মসজিদের কাছে যেই বাড়িটি একটা সময় গওহর বিল্ডিং নামে খ্যাত ছিল, সেই বিল্ডিং এখনকার দিনের লোকেরা, এখনকার দিনের প্রজন্ম হয়তো খুঁজেও পাবে না, কারণ সেখানে রয়েছে এখন বাজার। সেখানকার দোকানদার অবধি জানেন না যে এই বিল্ডিংটি আসলে একদা চরম খ্যাতির পর্যায়ে পৌঁছেছিলেন যেই গওহর জান, সেই গওহর জানের। হতে পারে তিনি তাবায়েফ, হতে পারে দিনের পর দিন ভাগ্য তাকে বিভিন্নভাবে পরীক্ষা নিয়ে গিয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি ভাগ্যের এত নির্মম পরিহাসে ভেঙে পড়েননি। তিনি আবার উঠে দাঁড়িয়েছেন, উঠে দাঁড়িয়ে লড়াই করে গেছেন। তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজে নিজের সত্তাকে বাঁচিয়ে রেখেছেন। তিনি তার জীবন চালিয়ে গিয়েছেন নিজের শর্তে। এই ছিল গওহর জানের জীবন কাহিনী। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।